তো আজকে ফ্রান্স এবং স্পেন একে অপরের মুখোমুখি হচ্ছে ইউরো সেমিফাইনালে। তো কতজন ভেবেছিলেন যে ফ্রান্স এবং স্পেন এই দুটো টিম সেমিফাইনাল খেলবে এবং একে অপরের মুখোমুখি হবে? আচ্ছা, আমি কিন্তু আমার প্রেডিকশনে বলেছিলাম, আমি 4টে টিমকে রেখেছিলাম, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন এবং জার্মানি। সেক্ষেত্রে জার্মানি পৌঁছায়নি, জার্মানিকে আগেই স্পেন হারিয়ে দিয়েছিল কোয়ার্টার ফাইনালে। নেদারল্যান্ড পৌঁছেছে ভালো খেলে। বাট তুলনামূলকভাবে এই দুটো টিম ফ্রান্স এবং স্পেন তারা কিন্তু গ্রুপ অফ ডেথে পড়েছিল দুটো টিমই, এবং তারা কোয়ার্টার ফাইনাল এবং রাউন্ড অফ 16 শক্ত প্রতিপক্ষকে হারিয়েই উঠেছে। সেক্ষেত্রে বলতেই হয় যে দুটো টিমেরই ফাইনাল খেলার যোগ্যতা আছে এবং দুটো টিমেরই ফাইনাল জেতার একদম তারা ডিজার্ভ করে। কিন্তু আনফর্চুনেটলি তারা দুটো টিম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে, আজকে একটা টিমকে বেরিয়ে যেতে হবে। তো আজকে কাকে আমি এগিয়ে রাখছি সেটা তো বলবো, বাট কোন কোচ কি প্ল্যানে নামবে, কে কাকে কার ওপর ভারী পড়বে, ইন্ডিভিজুয়াল ব্যাটেল, ওয়ান ব্যাটেল, সেটা কি হবে সেটা নিয়ে বলা যাক। যে প্রথমে কিন্তু বলে রাখি, স্পেন কিন্তু কারবাহাল, রড্রি এবং নোরম্যান্ড এই তিনটে প্লেয়ারের কিন্তু সার্ভিস পাচ্ছে না। কারবাহালের রেড কার্ড, নোরম্যান্ড এবং পেড্রির কিন্তু ইনজুরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু স্পেন অবশ্যই সমস্যায় পড়বে, কারণ এই তিনটে প্লেয়ার কিন্তু ফার্স্ট 11-এর প্লেয়ার। আপনি ভাবুন, আপনার পছন্দের একটা টিম থেকে যদি তিনটে ফার্স্ট 11-এর প্লেয়ার বেরিয়ে যায়, তো আপনি তো চিন্তায় ঘুমাবেনই না। স্পেনেরও সেটাই হয়েছে। স্পেনের কোচ কাকে খেলাবে, কার জায়গায় কাকে খেলাবে, সেটা কিন্তু ভাবার বিষয়। ড্যানি ওলমো কিন্তু আগের ম্যাচে নেমে গোল করেছিল ঠিকই, বাট ওই পজিশনটা কিন্তু ড্যানি ওলমোর নয়। ড্যানি ওলমো কিন্তু একটু বাঁদিক ঘেঁষে খেলতে ভালোবাসেন। সেক্ষেত্রে স্পেনের সমস্যা হতেই পারে, আর হওয়াও উচিত, কারণ যেহেতু ফার্স্ট 11-এর তিনটে প্লেয়ার নেই। কিন্তু স্পেনের কি অতটা চিন্তা করা উচিত? অবশ্যই করা উচিত, কারণ বিপক্ষে যে টিমটা আছে সেটা হচ্ছে ফ্রান্স এবারে কিন্তু ভালো ফুটবল খেলেনি, সেটা আমি প্রথম থেকেই বলে আসি। তারা অনেক বেশি ডিফেন্সিভ ট্যাকটিক্স ইউজ করেছে। তারা চেয়েছে যে আমরা পেনাল্টি টাইব্রেকারে নিয়ে যাবো বেলজিয়ামের বিরুদ্ধে, তারা সেটাই করেছিল, বাট ফর্চুনেটলি গোল করে দেয় যার ফলে তারা ওইখানে আর তাদেরকে যেতে হয়নি পেনাল্টি শুট আউট অথবা ইনজুরি টাইমে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রান্স এবং পর্তুগালের বিরুদ্ধে তারা কিন্তু টাইব্রেকার পর্যন্তই নিয়ে গেছিল, সেখানে কিন্তু ফ্রান্সের সমস্যা হবে। আচ্ছা, ফ্রান্সের যদি ডিফেন্সে বলি, সালাভিয়া এবং ওপোমাগানো দুটো একদম চওড়া ডিফেন্ডার, একদম বডিতে খেলে, এবং সবথেকে বড় ব্যাপার ট্যাকটিক্স। তারা কিন্তু প্লেয়ার যদি এই যে স্পেনের টিমে আলভারো মোরাতা লোন স্ট্রাইকার, তারা কিন্তু দুজনে ভালোভাবেই কিন্তু এই মোরাতাকে কভার করে ফেলবে, তাদের মধ্যে সেই ট্যাকটিক্স আছে। এবং তাহলে কিন্তু রোনাল্ডোকেও এইভাবেই তারা কিন্তু পুরো গোটা ম্যাচে খেলতে দেয়নি। মোরাতারও সমস্যা, বাট মোরাতার একটা সুবিধা কি, মোরাতা কিন্তু রোনাল্ডোর থেকে বেশি ওভারলোড নিতে পারে, এবং মোরাতা কিন্তু নিচে এসে বল নিতে পারে এবং বল কিন্তু হোল্ড করতে পারে, যেটা কিন্তু সমস্যায় তারা পড়েনি পর্তুগালের বিরুদ্ধে। কারণ রোনাল্ডো অনেক বেশি বল কখন ক্রস ভেসে আসবে সেই দিকে, মানে গোল করার দিকে বেশি কনসেন্ট্রেট করছিলেন। রাদার তিনি যদি নিচে আসতেন তাহলে কিন্তু সালাভিয়া এবং উপমাগানো দুজনেই কিন্তু সমস্যায় পড়তেন, কারণ উইং প্লেতে কিন্তু রাফায়েল লিভাও বার্নার্ডো সিলভা ছিল। তো সেক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা পড়বে ফ্রান্সের ডিফেন্স, কারণ উইংয়ে নিকো উইলিয়ামসন এবং লামিন ইয়ামাল স্বপ্নের ফর্মে আছেন। এদের দুজনকে আটকানোটা কি করে সম্ভব, সেটা কিন্তু লেফট ব্যাক এবং রাইট ব্যাক স্পেনের সমস্যায় পড়বে। থিও হার্নান্ডেজকে আজকে মুখ্য উচিত যে 1-on-1 বাট ইন্ডিভিজুয়াল ব্যাটেল, আমি যেটা বলছিলাম যে থিও হার্নান্ডেজ এবং লামিন ইয়ামাল এই দুটো প্লেয়ার কিভাবে নিজেদেরকে বিট করতে পারে সেটা নিয়ে ভাববে, কারণ থিও হার্নান্ডেজ কিন্তু স্পিডি লেফট ব্যাক, এবং ইয়ামালের স্পিড তো বললাম না, সে যেভাবে ড্রিবল করে বেরিয়ে যেতে পারে। আজকে কিন্তু সালাভিয়া এবং থিও হার্নান্ডেজের বাড়তি কিন্তু আজকে দায়িত্ব থাকবে ইয়ামালকে আটকানো। আবার ওইদিকে নিকো উইলিয়ামস যিনি আছে, তিনি তো আরও খতরনাক, তিনি তো আরও গোলও করছেন, অ্যাসিস্টও করছেন, আবার গোলও করছেন। সেই তুলনায় কিন্তু নিকো উইলিয়ামসের থ্রেট তাকে কিন্তু ফ্রান্সকে বুঝতে হবে। ফ্রান্স কিন্তু আজকে কোনোভাবেই ক্যাজুয়াল খেললে চলবে, কারণ ফ্রান্সের যে প্লেয়ারটা পুরো মাঝমাঠ কন্ট্রোল করছে সেটা অবশ্যই এনগোলো কান্তেকে যদি আটকে দিতে পারে স্পেন, সে তুলনায় কিন্তু অনেকটা বেশি ফ্রান্স কিন্তু ব্যাকফুটে চলে যাবে, কারণ এনগোলো কান্তেই একমাত্র মিডফিল্ড পরিচালনা করছেন। চুয়োমেনি বা কামাভিঙ্গা তারা কিন্তু সেই লোডটা নিতে পারছে না। চুয়োমেনি অনেকটা বেশি ডিফেন্সিভ যে রোলটা প্লে করছেন সেটা তাকে দেখা যাচ্ছে, বাট অ্যাটাকিং অনেক ভুলভাল তিনি শট মারছেন, সেখানে কমাতে হবে। কান্তে কিন্তু একার ওপর কান্তে লোড হয়ে যাচ্ছে। আচ্ছা, ফ্রান্স আজকে কি ফরমেশনে নামতে পারে? ফ্রান্স কি প্রথমে গ্রিয়েজম্যানকে ট্রাই করবে, নাকি ফ্রান্স প্রথমে আমাদের ডেমবেলেকে দিয়ে শুরু করবে উইং প্লেতে?
আমার ভাবা উচিত ফ্রান্স আজকে 4-3-3 ফরমেশনে যাক, ডেমবেলেকে চান্স দিক এবং ওদিকে কিলিয়ান এমবাপে। কারণ আজকে কিন্তু স্পেনে কারবাহাল নেই, কারবাহাল যে লোডটা নেয় সেটা কিন্তু স্পেন আজকে পাবে না। সেখানে কিন্তু ফ্রান্সের উচিত এই জায়গাটা কাজে লাগানো, কারণ কারবাহালের না থাকাটা কিন্তু বড় একটা সেটব্যাক স্পেনের কাছে। কারণ কারবাহাল কিন্তু স্পেনের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই ন্যাশনাল টিমে। আচ্ছা, রড্রির সার্ভিস পাচ্ছে বা রড্রির ওপর চাপ থাকবে। যদি এমবাপে এবং জিরুটকে যদি খেলানো হয় তাহলে কিন্তু ফ্রান্স সুবিধা পাবে। আমার মতে থুরাম এবং কোলোমানুকে সাইডে রেখে জিরুটকে খেলানো উচিত, পরপর পুরো 4-3-3 ফরমেশনে চলে যাওয়া উচিত। কারণ 4-3-3 ফরমেশনে গেলে তোমার কি হবে, তুমি কিন্তু উইং দিয়ে অ্যাটাক করছো, যার ফলে রড্রিকে কিন্তু ব্যাকে পিছনে থাকতে হবে। ঠিক আছে, কারণ কান্তে, চুয়ামিনি এবং কামাভিঙ্গা তিনটে থ্রেট তো থাকবেই থাকবে। রড্রি কিন্তু সেই ফ্লোয়িং ফুটবলটা খেলতে পারবে না ফ্যাবিয়ান রুইজের সাথে। ফ্যাবিয়ান রুইজও ভালো খেলছে। আচ্ছা, এবারে যদি বলি যে এই দুটো টিমের মধ্যে আমি কাকে এগিয়ে রাখবো, সত্যি বলতে মন চাইছে, মানে ইচ্ছা হচ্ছে স্পেন উঠুক ফাইনালে। যেভাবে তারা এবারে ফুটবলটা খেলেছে, যেভাবে এন্টারটেইন করে, যেভাবে ডমিনেট ফুটবল খেলেছে, মন চাইছে স্পেন জিতুক। বাট মাথা বলছে যে হয়তো মনে হচ্ছে ফ্রান্সই এই ম্যাচটা বার করে নেবে। যেভাবে ফ্রান্সের টিম, যেভাবে ফ্রান্স খেলছে, হয়তো ফ্রান্স ম্যাচটা বার করে নেবে। বাট সত্যি বলতে স্পেন এবারে যে ফুটবলটা উপহার দিয়েছে, তারা ফাইনালে পৌঁছাক কি না পৌঁছাক সেটা যায় আসে না, তারা কিন্তু এবারে ভালো ফুটবল দিয়েছে। 2026-এর ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু বাকিদের টিমের থেকে থ্রেট হয়ে দাঁড়াবে। তো ফ্রান্সকেই আমি এগিয়ে রাখবো এই ম্যাচে। তো দেখা যাক কি হয়। আর যদি নেক্সট যে ম্যাচটা, এটা হচ্ছে ইউরোর না, কোপা আমেরিকা, কালকে রাত ভোরবেলা হবে যে ম্যাচটা, সেটা হচ্ছে আর্জেন্টিনার কানাডা। নিঃসন্দেহে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। কানাডার উচিত ম্যাচটাকে অন্তত টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া। এমি মার্টিনেজ টাইব্রেকারে বড় বাঘ, সেটা তো অসুবিধা কিছু নেই, গোল করাটা সমস্যা। বাট কানাডা কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে যদি এক গোল প্রথমে পেয়ে যায় তাহলে ভালো, ওয়েল এনাফ। না হলে কিন্তু কানাডাকে টাইব্রেকারের ভরসাতেই থাকতে হবে। কারণ আর্জেন্টিনার যা টিম, তারা তো ফাইনাল খেলছেই, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আগের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ফাইনাল তো তারা খেলছে। লিও মেসির ফর্ম নিয়ে চিন্তা আমি একদমই করছি না। কারণ মেসি যে ফুটবলটা খেলছে, না গোল করছে না অ্যাসিস্ট করছে, বেশি অ্যাসিস্ট করেনি, এবারে গোলও করেনি। বাট মেসি যে ফুটবলটা খেলছে, ইম্প্যাক্টফুল ফুটবল, যেভাবে ডিফেন্সেরা পাস, প্লেয়াররা গোল করতে পারছেন আলাদা ব্যাপার, মেসি কিন্তু মেসির কাজ করে দিচ্ছে। তো মেসির ফর্ম নিয়ে আমি একদম চিন্তিত নই। আগেও বলেছি, মেসি এবারে যে খেলাটা খেলছে জাস্ট ফুটবলটাকে এনজয় করছে। 2026 হয়তো মেসি খেলবে ওয়ার্ল্ড কাপ, যতদিন মেসি খেলবে ততদিন আমরা সাপোর্ট করে যাবো। কারণ মেসির খেলা নিয়ে চিন্তিত আমি তো অন্তত একদম নই। যেভাবে বাকি প্লেয়াররা সাপোর্ট দিচ্ছে, যেভাবে লটানো মার্টিনেজ গোল করছে, ডিফেন্সিভ প্লেয়াররা গোল করছে, সেটাও ভালো লাগছে। আর্জেন্টিনাকে একটা অল ওভার টিম পারফরমেন্স দিচ্ছে, কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে তারা কিন্তু ভরসা করে চলছে না, যেটা একটা ভালো ব্যাপার। আর আর্জেন্টিনা জার্সি গায়ে এই রড্রিগো ডি পল, এই ম্যাক অ্যালিস্টার, এই এনজো ফার্নান্ডেস, এরা কিন্তু ক্লাবের হয়ে যত না ভালো খেলতে পারে, তারা কিন্তু আর্জেন্টিনা জার্সি গায়ে তার দ্বিগুণ ভালো খেলে। সেটাই ভালো প্রাপ্তি অ্যাজ আ আর্জেন্টিনা সমর্থক হিসাবে। তো স্কালোনি যে ফরমেশন নামবে সেটা আমাদের জানা আছে, 4-3-3 ফরমেশন। পরবর্তীকালে সেটা ডুডো স্ট্রাইকারে চলে যাবে, মেসি এবং লতারো মার্টিনেস। আচ্ছা, লতারো মার্টিনেস কিন্তু আগের ম্যাচে গোল পায়নি, তাহলে কি লতারো মার্টিনেস এই ম্যাচে বসবে? আমার তা মনে হয় না। কোচ তাকে দিয়েই শুরু করাবে, যেভাবে এবার হাইয়েস্ট গোল করেছে। বাট যেটা মেন ব্যাপার, কানাডায় কিন্তু ডেভিসই একমাত্র বড় প্লেয়ার। কানাডা চাইবে ডেভিসের দিকে বাঁদিকটা সচল রাখতে, কিন্তু ওই বাঁদিকটা আটকানোর জন্য কিন্তু মলিনা খেলছে। মলিনা কিন্তু সেই জায়গাটাকে ব্লক করে দিতে পারে। তো দেখা যাক, এই ম্যাচেও আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো নিঃসন্দেহে। যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে বড় অঘটন হবে, বাট হবে না বলেই মনে হয়। তো আর্জেন্টিনা আরামসে কোপা আমেরিকার ফাইনাল খেলছে। তো এই ছিল আমার বিশ্লেষণ, এই ছিল কিভাবে কোচেরা নিজেদের ট্যাকটিক্স নিয়ে এই ইউরো ম্যাচ এবং কোপা আমেরিকা, এইখানে এই কোপা আমেরিকা না, বিশেষ করে ইউরো ম্যাচ, ইউরোর এই সেমিফাইনালটা না অনেক বেশি ম্যানেজারদের, কোচেদের মস্তিষ্কের খেলা হয়। কারণ কোন কোচ কোন জায়গাটা বাজি বাঁধবে। দেখুন, প্লেয়াররা পারফরমেন্স দেবে, প্লেয়াররা নামে মাঠে ইমপ্লিমেন্ট করতে। কিন্তু আমরা আগের ম্যাচে দেখেছিলাম কিভাবে ফ্রান্স খেলেছিল, কিভাবে 4-3-3 ফরমেশন, আমি আগেও বলেছিলাম যে কিভাবে উইং প্লেটাকে বন্ধ করে দিল পর্তুগালে। তো এইগুলো না ভাবতে হবে, কারণ আজকে স্পেন আর ফ্রান্স এই দুটো এই ইউরোর বেস্ট টিম খেলছে। তো দেখা যাক, ফ্রান্সকে বেস্ট টিম বলা যায় না, বাট যেভাবে ধারে বারে এগিয়ে তারা প্লেয়ার হিসেবে সেটা বলা যায়। বাট পারফরমেন্স হিসেবে ফ্রান্স কিন্তু বেস্ট টিম এবারে ইউরোতে হয়নি। স্পেন কিন্তু অবশ্যই ভালো ফুটবল খেলেছে। তো দেখা যাক আপনাদের কি মতামত, আপনারা কাকে এগিয়ে রাখছেন সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।